কালী ঠাকুরের মতন চুল। কালী ঠাকুরের মতো চুল? তাই তাহলে জিব্বার করে দাঁড়িয়ে পড়বো মিনু? হ্যাঁ বড়। চল, কুল তো খাওয়া হলো, আরো একটা জিনিস খাবো। এটা হচ্ছে শিল্পার জন্য পুরো সারপ্রাইজ। শিল্পা জানে না, কিন্তু মিলিয়ার আমি জানি। বল মিলিয়ার মধ্যে কি আছে, শিল্পা বলতে পারবি? আরেকটা কথা যেটা আপনাদেরকে একেবারেই না বললে নয়, আমি দুপুরে রান্না বান্না করে কিচ্ছু গোছাইনি, জাস্ট ভাত তরকারিটা রান্নাঘরে তুলে রেখে আর চলে গেছিলাম বাজারে। কথায় আছে বলে যে শাশুড়িরা ছেলে বিয়ে দিলে যে হাত পা ছাড়া হয়ে যায়, কিন্তু আমার শাশুড়ির ক্ষেত্রে একদম উল্টো হয়েছে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আবারও ফিরে এলাম নতুন ছন্দে, নতুন গন্ধে, সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে। আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সম্পূর্ণ পর্বটি কোথাও স্কিপ না করে দেখার অনুরোধ করছি। আশা করব আপনাদের ভালো লাগবে। যারা প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটি, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট করে পুরাতন দর্শক বন্ধুদের মতো নবাগত দর্শক বন্ধুরাও আমাদের পাশে থাকবেন। এখন ভাই, আমি, বাবা কটবেল গাছতলায় এসছি আলু তোলার জন্য। বাহ, বড় আলু। অসম্ভব শিকড় না চারিদিকে, ওই জন্য বাড়েনি। না আপাতত থাক, বাড়িতে থাকলে নষ্ট হবে না। একটা বড় আলু তোলা হলো অত খাওয়ার জন্য। আজ দুপুরে বড় আলু দিয়ে মাছ রান্না হবে সেরকম আলোচনা হয়েছে খেতে বসে। আলোচনা হওয়া মাত্রই বাবা আর ভাই মিলে বড় আলু তুলে দিয়েছে। এখন বাবা আর আমি এসছি, এই যেখানে ধান শুকনো হতে দেওয়া ছিল সেইগুলোকে আবার মেলিয়ে দিয়ে ভালো করে নেড়ে দেবো। বাবা এখন মশারিটাকে টান টান করে চারিদিকে টেনে দিচ্ছে। এতদিন আমরা যে ধান নেড়েছি সেটা অন্যরকম ছিল, আজকে যেটা দিয়ে ধান নাড়বো সেটা আরেক ধরনের। আমার পায়ে অ্যালার্জি বার হচ্ছে, আমি ধান নাড়তে পারছি না, এতে বাবার মার উপরে অনেকটাই প্রেশার পড়ছে। এই যে কাঠের ধান নাড়াটা আমাদের বাড়িতে ছিল, বাবা আজকে বার করে দিয়েছে। এখন প্রথমে একটা প্লেন মুখ আছে, এই যে দুটো মুখ, একটা খাস কাটা মুখ আর একটা প্লেনটা দিয়ে মোটা করা আছে ধানটা, এটাকে টেনে পাতলা করে নিচ্ছি। হ্যাঁ, ওই মোটা যেখানটা সেখান টেনে দাও। বেশি ধারের দিকে দেবে না। পাখি বসছে, প্রচন্ড পাখি, ঘুঘু শালিক ভর্তি হয়ে যাচ্ছে এখানটা। বেশি ধানটা আমি কাট দিয়ে টেনে দিয়েছি, অল্প কিছু জায়গা যেগুলো একটু কোনো জায়গায় পাতলা হয়ে গেছে, কোনো জায়গায় মোটা হয়ে গেছে, সেটাকে একেবারে ফিনিশিং করার জন্য লাস্টে বাবাকে একটু হাত লাগাতে হলো। এমনি মোটামুটি ঠিক আছে তো, চলবে তো নাকি এরকম কাজ হলে? ওই চোখের দেখা, এখানে একটু মোটা হবে, সেখানে একটু টানতে হবে। কিছু কিছু জায়গায় একটু বেশি মোটা হয়ে গেছে, একটু সরু হয়ে গেছে না? হ্যাঁ, মোটা হয়ে
এই হাতের সেটটা এখনো আমার আসতে বেশ কয়েকটা দিন সময় লাগবে, আর তার মধ্যে আমাদের ধান সেদ্ধ করাও কমপ্লিট হয়ে যাবে। যেখানে মোটা লাগবে সেখানে একটু হাত দিয়ে চাপ রাখতে হবে। না সেটাই বলছি, কাজটাও ঠিক শেখা কমপ্লিট হয়ে যাবে, সেই মুহূর্তে আমাদেরও ধান শুকনো করাও কমপ্লিট হয়ে যাবে। বাড়ির কাজকর্ম কিছুটা গুছিয়ে রান্না বান্না করেছি দুপুরের, করে এখন প্রায় ঘড়িতে বাজে 11:30 নাগাদ। এখন যাচ্ছি একটু বাজারে, আর চলুন বাজারে গিয়ে দেখাই এই দুপুরে আমি বাজারে কেন বার হয়েছি হঠাৎ করে। কারণ আমি সাধারণত বাজারে গেলে সন্ধ্যাবেলা যাই, সন্ধ্যাবেলা দরকার মিটিয়ে আবার চলে আসি, এরকম দুপুর টাইমে বেরোই না। আজকে দুপুর টাইমে কেন বেরোচ্ছে জানতে হলে চলুন আমার সঙ্গে সকলেই আমাদের এই বাজারে চলুন। বাজারে যেতে যেতে এই পথে দেখছি একজন ফেরিওয়ালা এসছে ভ্যান ভর্তি করে জিনিসপত্র নিয়ে। এখানে হয়তো মানুষজন কেনাকাটা করছে, টুকিটাকি কিনছ। এই যে এখন এই খাল পাড় ধরে আমি যাব। আমিও যাচ্ছি, আর একটা মানুষ খুব দ্রুত বেগে এদিকে এগিয়ে আসছে। উনি হচ্ছেন আমার সম্পর্কে মেসমশাই হয়। মেশোকে যখনই দেখি মেশো 2 হাত তুলে দেবে, মেশো বাড়ি যাচ্ছ, ওই যে মেশো 2 হাত তুলে দেয় প্রতি সময়। আমার গাবা সবসময় কাদা। এখন যেহেতু 11:30 বাজে, 12টা বাজতে আর আধা ঘন্টা মতো বাকি আছে, তো বাজারঘাট একেবারেই শুনশান, দোকানপাটের সব বন্ধ, দরজা ফেলা, লোকজন নেই। একটা স্কুল বাচ্চা আর কি আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আর এই মন্দিরটা তো আপনাদেরকে এর আগেও দেখিয়েছি, আমাদের বাজারের মধ্যে এই পরপর 2টো জোড়া মন্দির, আর ওদিকে স্কুল আছে, সেখানেও আরও আরেকটা শিব মন্দির আছে। দেখুন একটাও দোকানপাট খোলা নেই। তারপরেও আমি কেন বাজারে যাচ্ছি আপনাদেরকে ধীরে ধীরে বলবো, ক্রমশ প্রকাশ্য। এই যে মা চলে গেছে, আমার চুল ছাড়ানো হয়নি। আমার একরকম বলতে গেলে পড়াশুনো যারা একসঙ্গে করে তারা আমার সহপাঠী হবে হিসাবে, কিন্তু এরাই আমার সহপাঠী, কাজ বাজে সব কিছুই এরা আমাকে সাহায্য করছে। তো সেই সহপাঠীরা চলে এসছে, এখন চুল জট পাকিয়ে গেছে একদম পুরো। দুজনকে বললাম কে ক্যামেরা ধরবে, কে আমার চুল ছাড়িয়ে দেবে। শিল্পা বললো আমি ক্যামেরা ধরে দেবো, আর মিলি বললো আমি চুল ছাড়িয়ে দেবো। তো এখন এই যে মিলি মহারানী চুল ছাড়িয়ে দিচ্ছে, আর শিল্পা ক্যামেরা করে দিচ্ছে। মিলি চুলে যদি লাগে না মিলি। আর এদের সঙ্গে আমার বন্ডিংটা খুব ভালো। মিলি আমার সম্পর্কে ননদ হয়, মিলি আমাকে বৌদি বলে ডাকে, আর শিল্পা আমার সম্পর্কে নাতনি হয়, কিন্তু ও কখনো বৌদি, কখনো দিদি, কখনো কাকিমা, কখনো জেঠিমা, যে যা বলে ডাকে ও সেই ডাক পাশের জন্য যে ডাকটা শুনে শুনে সেই ডাকতে শুরু করে দেয় শিল্পা। মিলি যদি চুল ওঠে তাহলে কিন্তু তুমি উল্টে আমাকে জরিমানা দেবে। আমার যদি চুল উঠে যায় সেই কারণে, কারণ তুমি চুল ছাড়াচ্ছ তাই তুমি জরিমানা দেবে। যদি এটা শিল্পা ছাড়াতো, শিল্পার জরিমানা দিতে হতো। আমার তো দিতে হতো। মিলি ভালো করে ছাড়া, মিলি একদম আস্তে আস্তে করে ছাড়াচ্ছে চুল। না রে মিলি ওরকম কোনো ব্যাপার না, তুই তোর মতো করে চুলটা আমার ছাড়িয়ে দে, শুধু একদম পুরো জট পাকিয়ে গেছে। এতদিন ছাড়াওনি তাই। হ্যাঁ রে শিল্পা, দিদিমণি থাকলি তো প্রত্যেকদিন বলতে। জানিস শিল্পা, আমরা যে কুলগুলো মানে মিলির কুল তো এখনো মিলি বাড়িতে নিয়েই যায়নি। আমি আজকে মিলির মাকে বললাম মা আমি কুল কবে নেবে, ভাগের কুল। তো বলছে দাঁড়াও এখনো আমার বাড়িতে কিছুটা কুল আছে, আমাদের কুলগুলো রোদে দিয়ে দিয়ে পেকে গেছে, ঠিক আছে একটু পরে তোদেরকে একটা করে খেতে দেবো। না তোরা যে কটা পারবি খাবি, তবে আমি বললাম ওটা একটা করে খাবি, তোরা যদি 2টো পারিস 2টো, 4টে পারিস 4টে খাবি। মিলি তুই দেখেছিস কুলগুলো পেকে গেছে যে? না, ওখানে পুঁই শাকের মাচানের উপর আমি রোদে দিয়ে রেখেছিলাম। ভালো করে চুলটা ছাড়িয়ে দে। বেনুনিকে করতে পারিস শিল্পা, বেনুনি করতে পারিস? এ শিল্পা না মিলিও বেনুনি করতে পারিস না?
তাহলে আমি একটা গার্ডার হাতে নিয়ে বসে আছি যে হয় শিল্পা নালে মিলি আমাকে একটু চুলে বেনুনি করে দেবে, কি হবে তার? আমি জানি না। তো জানবেটা কি? শিল্পা। শিল্পাও তো পারে না বলছে। তাহলে ঠাকুরদার কাছ থেকে করে নাও। হ্যাঁ তাই করে নিতে হবে। ঠাকুরদা পেশা কিছু করেই দেবে না। প্রথম চুল ছাড়ানোর পজিশন ছিল দাঁড়ানো, তারপরে পজিশন হলো বসলাম, তারপরে মিলি উঠে গিয়ে শিল্পা আসলো চুল ছাড়াতে, আবার এখন শিল্পা উঠে গিয়ে মিলি আসলো। মিলি ছাড়িয়েছে না চুল? ঠিক আছে, এবার তুমি ছেড়ে দাও, আস্তে আস্তে করে আমি চুলটা বেঁধে নিই। হ্যাঁ, আমার পুরো কালী ঠাকুরের মতন চুল। কালী ঠাকুরের মতো চুল? তাই তাহলে জিব্বার করে দাঁড়িয়ে পড়বো মিলি? হ্যাঁ বড়। চলো, এখন আমাদের অনেক কাজ। ঠিক আছে চলো, টাটা বাই বাই। ফুল দেখেছি। দেখতে পেয়ে গেছিস? হ্যাঁ, দেখো তো বাড়ি যেগুলো নিয়ে গেছিলিস পেকেছে আমি সুন্দর। এখনো পাকিনি, হালকা হালকা পেকেছে। মিলি একটা খাও, খা। এ তুই খেয়েছিস আগে? না, ওটা ধনে পাতা আছে। ধনে পাতা ছিল মুখের মধ্যে। এমিলি, আমাদের কুলগুলো তো পেকে গেছে, তুই কখন ভাগ নিয়ে যাবি? পরে নরম হয়নি, আরেকটা রোদ হবে, তারপর কুলগুলো বেশ নরম নরম হবে। খেতে বিরাট। আখাবি মিলি? শিল্পা হেভি সুন্দর, কিন্তু দারুণ লেগেছে। মানে একটা নরম এটা কুলটা। চল, কুল তো খাওয়া হলো, আরো একটা জিনিস খাবো। এটা হচ্ছে শিল্পার জন্য পুরো সারপ্রাইজ। শিল্পা জানে না, কিন্তু মিলি আর আমি জানি। বল মিলি, এর মধ্যে কি আছে? শিল্পা বলতে পারবি? হ্যাঁ, সবেদা। কি করে বুঝলি তুই? সবাই দেখতে পেয়েছিস? না না, পাতা দেখে বোঝা যায়। শিল্পা কিন্তু জানতেই না। চল এই কটা পেকেছে মিলি, আয়। এই সবেদাগুলো পাড়া হয়েছিল, আপনারা দেখেছিলেন। আমি মিলি আর কমলকে ভাগ দিয়েছিলাম, সেই সময় বলেছিল মা যে মিলির ভাগে কিন্তু বেশি হয়ে গেল, কারণ এখানে যখন খোলা হবে মিলি থাকবে, মিলি তো আবার এখান থেকেও ভাগ নেবে। আর এই সবেদাগুলো পাকাতে দেওয়ার পরপরই একদিন আমি চেক করেছি, একদিন বাবা চেক করেছে, আমাদের আর তর সই ছিল না যে পেকেছে পেকেছে এরকম। পেকেছে, এটা পেকেছে হালকা হালকা। হুম, এটাও পেকেছে। অনেকগুলো পেকে গেছে, বাবা কি মজা। এটাও পেকে গেছে। আমি ভাবছিলাম এগুলো আর পাকবে না, কিন্তু ঠান্ডা, দেখলি এটাও শিল্পা পেকে গেছে। কি ঠান্ডা না? এটা শক্ত। শক্তগুলো ছুঁড়িস না, এক জায়গায় রাখ। এই সব যে পেকে গেছে। এইটা। এমনি তোদের বাড়ির গুলো না, এটা একটু কাঁচা কাঁচা আছে, চেক করেছিস? আমাদের বাড়িগুলো যেই দিন দিয়েছো হুম। সেই দিন 3 দিন পরে বাবা 3টে না 4টে খেয়ে নিয়েছে। তো বাবা হুম। বেশিরভাগ সবেদা সব পেকে গেছে। হ্যাঁ, যতগুলো সবেদা দিয়েছিলাম পাকতে, বেশিরভাগ সবেদা সব পেকে গেছে, এখন খাওয়া হবে। কি মজা। শিল্পা বলতো ওতে কটা আছে? এতে আছে 3 আর 3 6। 16টা আছে। তার মধ্যে তুই কটা খাবি? আমি আচ্ছা, ভাগ করা হোক, দাঁড়াও। বড় সবেদা 4টে বড় সবেদা, তাই তো? ভাই উপরে ঘুমাচ্ছে নাকি? মিষ্টি হয়েছে, ভালোই পেকেছে। মিলিকে দাও। মিলিরটা ভাগ করে গেছি, মিলির একটা বড় রেখেছি। 4 জনের 4টে বড় নিয়েছি, ভাইয়ের জন্য একটা বড় সবেদা রেখেছি, আর ছোটগুলো আছে এখান থেকে খাবে। মিলি, কেমন টেস্ট? হেভি। হেভি লেগেছে না? তোর তো লাভও হয়ে গেল মিলি, বল। বাবা যে একসঙ্গে 4টে খেয়ে নিয়েছিল তোর বাবা, তো সেটা তো এখান থেকেই পূরণ হয়ে গেল, তাই না? খেয়ে খেয়ে সব কোথায় ফেলছে। তাহলে আমি, তুমি, পেশাবাবু, শিল্পা, আমরা 4 জনে কটা করে সবেদা খেলাম? মিলি এখনো একটা খাচ্ছে, আর একটা মিলির কোলে, মিলির ভাগেরটা। দেখো, শিল্পার আমি প্রথমে দুজনে একটা একটা করে খেয়ে নিয়েছি, আর মিলি যেহেতু একটু ক্যামেরা ধরে দিচ্ছিল, তাই মিলির দেরি হচ্ছে খেতে। শিল্পার একটা সবেদা খাওয়া হয়ে গেছে, শিল্পা আরও একটা সবেদা খাচ্ছে, তাই তো শিল্পা? ঠিক বললাম তো? এই যে ভদ্রমহিলার ধারে আমি যাব ভাবছিলাম সবেদা নিয়ে, আর ভদ্রমহিলা হাজির। তোমাকে যে মা বললো
সাথী বাড়ি থাকলেও একটু এসে দেখিস। তা তুমি তো ভীষণ দেখা দেখছো আমাকে সেই আচ্ছা মাসি বলে এসেই সবার আগে দুটো সবেদা হাতে নিয়েছে। এই যে মাসি বলে গেছে দেখো, দেখছি। এসেই আগে হাতের মুঠোই। দেখতে ভুলে গেছে কিরকম দেখতে সেটা দেখতে কি করবি তুই মিলে? বাসন মেজে দিবি? মেজে দেবে না, আমার এদিক ঘাটে নামছে আমার পেছন পেছন। ভাবলাম একটু হয়তো আমি আয়েশ করব, মিলি বাসনগুলো মেজে দেবে। দুপুরে খাওয়ার বাসন মাজা হয়নি। আরেকটা কথা যেটা আপনাদেরকে একেবারেই না বললে নয়, আমি দুপুরে রান্না বান্না করে কিচ্ছু গোছাইনি, জাস্ট ভাত তরকারিটা রান্নাঘরে তুলে রেখে আর চলে গেছিলাম বাজারে। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে যাচ্ছিলাম, কিন্তু বাজারে যে কাজটার জন্য আমি গেছিলাম সেই কাজটা কমপ্লিট হয়নি। আর আমার আসতে অনেক লেট হয়ে গেছিলো। তারপর এসে গরম জল করে স্নান করতে করতে প্রায় 2:30 পৌনে 3টে বেজেই গেছিলো। তো ওই জন্য আপনাদেরকে আর বলিনি। তা এখন সেই সময়টা একটু বেশ ঠিকঠাক সময়, যেটা আপনাদেরকে বলছি। মাছের কিছু খাবার কিনতে গেছিলাম বাজারে। সেই মুহূর্তে ওই যে দাদা মাছের খাবার বিক্রি করে, সে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিল, যার কারণে খাবারগুলো আর নেওয়া হয়নি। ভাইও বাড়ি চলে এসেছিলো বাজার থেকে, কারণ আমি তো হয়তো নিয়ে ভাই আর আমি দুজন মিলে দেখতাম, দেখে নিয়ে রেখে চলে আসতাম, ভাই নিয়ে আসতো। তো এখন আবার বিকালবেলা যাব সমস্ত কাজকর্ম গুছিয়ে মাছের খাবার আনতে। মা বাড়ি ফিরলেই আমরা শাশুড়ি বৌমা দুজন একেবারে মন স্থির করে কোমর বেঁধে লেগে পড়বো মাছ চাষের কাজে। আমাদের যে ওই মাথার যে পুকুরটা আছে, ওই পুকুরে তো কিছু মাছ ছাড়া ছিল, খাবার দিতে পারিনি, সেইভাবে মাছগুলো বাড়েনি। তো সেই মাছগুলোই খাবার দিয়ে একটু বড় করব, যাতে আমাদের মাছ খেতেও সুবিধা হয়। আর চেষ্টা করব যদি ওই মাছগুলো দিয়ে একটু বিক্রি বাট্টা করতে পারি, তাহলে মার আর আমার হাত খরচটা চলে যাবে। কথায় কথায় আমি সার্ফ দিয়ে বাসনগুলো একটু মেজে নিয়েছি। আর একটা কালি কড়াই আছে, আজ আর মাজবো না, অন্য সময় মাজবো। এখন অনেক কাজ আছে, সেগুলো টুকটুক করে করবো আর আপনাদেরকে দেখাবো। রৌদ্র পায়নি, তার জন্য ভিজে ভিজে ভাব। এই যে ভিজে ধানগুলো শুকায়নি, তাই জন্য আবার কালকেরও রোদ দিতে হবে। এই যে পেশা টেনে টেনে নিয়ে আসছে। জায়গা জায়গা ঠিক মতো শুকায়নি, হুম, ভিজে রয়েছে ধান। মা যেহেতু বাড়ি নেই, তাই আমি চেষ্টা করি যতটা কাজ গুছিয়ে রাখার। ভাই বাবা হাতে হাতে করে দিচ্ছে, তারপরেও এগুলো তো আর ভাই বাবা করতে পারবে না। তো সকালবেলা উঠেই তো আমার আগে হাঁড়ির গলাটা ধরতে হবে, যেহেতু বাবা বাড়ি আছে। মা থাকলে তাও মা কিছুটা সাহায্য করে দেয়, কিন্তু সেটা তো আর এখন হচ্ছে না। তাই আমি একেবারে আগামী দিন সকালের জন্য উনান এখন পোঁছ দিয়ে রেখে দেবো। উনান পোঁছ দেওয়ার জন্য বসছিলাম, উনান পোঁছ দেওয়া হয়ে গেছে। আর এই উল্কি মাটিতে পোঁছ দিলে খুব সুন্দর আস্তে আস্তে এরকম সাদা হয়ে যায়, যখন শুকনো হয়ে যাবে পুরো উনানটা একদম সাদা ধপধপ ধপধপ করবে। উনান পোঁছ দেওয়া হয়ে গেছে, এখন ছাগলকে আর পুরো যে ঢালাই করা আছে ওখানে শুতে দিই না, কিছুটা খড় বিছিয়ে দিই, দিয়ে তার উপরে ছাগল থাকে, সেই খড়গুলো এখন নিয়ে ছাগল ঘরে তুলে রাখবো। থেকে পেরিয়ে বড় মুরগিদের ঘরে গেছিল, এর মাথায় দেখ বড় মুরগিরা ঠুকিয়ে কি করেছে, পুরো ছাল তুলে নিয়েছে। এই জায়গাটা একটু ওই আগাছা দেবো, একটু এনে দে না। মিলিদের বাড়ির ওইখানে যে পোস্টটা আছে, ওই পোস্টের গায়ে আছে, চল মিলি। এখন কিন্তু আমি আগাছা পাতা তুলছি। ওদিকে তো তোমাদেরকে দেখালাম মুরগিটা ঠকিয়ে কি করেছে। তাই এখন বৌদি বললো কি আগাছা পাতা তুলতে, আমরা আগাছা পাতা তুলতে চলে এসেছি। অনেক সুন্দর সুন্দর আগাছা পাতা এখানে, দেখো কি সুন্দর আগাছা পাতা, দেখলেই মন ভরে যাবে। মানে ওই ছোট মুরগি একটা
একটা বড় মুরগির ধারে গেছিল, তাই জন্য বড় মুরগিরা ওকে ঠোকরে ঠকিয়ে কি বানিয়ে দিই, তোমাদের তো দেখালামই। এখন কিন্তু এসেছিলাম আগাছা পাতা তুলতে। মুরগিটার কি হয়েছিল? আগাছা পাতা দিয়ে তোলা হচ্ছে, মুরগির কেটে গেছে, তার জন্য ওই রসটা মুরগির যেখানে কেটে গেছে ওখানটা দেওয়া হবে। এটা আগাছা পাতা, এই রসটা বেরোলে মুরগির ওই জায়গাটা ক্ষত জায়গাটা দিতে হবে। এই ক্ষত জায়গাটায় দেওয়া হচ্ছে রস। দিনের শুরু থেকেই তো আপনাদের সঙ্গে টুকটুক করে আমাদের এই গ্রাম্য জীবনের আনন্দ, খুশি, দুঃখ, আর কি খুনসুটি সব রকম তুলে ধরার চেষ্টা করি। আর আজকের একেবারে দিনের অন্তিম সময় সূর্যদেব অস্ত গেছে, এবং অস্ত যাওয়া মানেই সে ঘোষণা করে দিয়ে গেছে একটা দিনের শেষ, রাত পোয়ালে আরও একটা নতুন দিনের শুরু। সেটা তো আছেই, তার সঙ্গে আজকে সকাল থেকে সেইভাবে ভিডিও খুব একটা করে উঠতে পারিনি, কারণ আমার যে সঙ্গী সাথী ক্যামেরাম্যানরা আছে তাদের পড়াশোনা ছিল, স্কুল ছিল। তারা স্কুল থেকে আসার পরে বিকালে একটু রেস্ট নিয়ে আমার কাছে এসছে, সেখান থেকে বেশ মানে জাঁকজমকভাবে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। আর মা বাড়ি না থাকা, আরও একটা কথা, যেটা মা বাড়ি না থাকায় আমাদের কেমন চলছে, মোটামুটি ভালোই চলছে। কারণ আমার এটা মনে হচ্ছে একটা মানুষকে মাঝে মাঝে বার হতে হয় বাড়ির বাইরে, সেটা তার শারীরিক সুস্থতা হতে পারে, মন ভালো রাখা হতে পারে, একটু ওয়েদার চেঞ্জ হলে সব রকম দিক থেকেই ভালো আর কি। সেই রকমই মা গেছিলো অনেক রকম কাজ নিয়ে কলকাতায়, এখনও তিনি সেখানে আছেন। তারপরেও মানে সেই কথাই আছে, বলে যে শাশুড়িরা ছেলে বিয়ে দিলে যে হাত পা ছাড়া হয়ে যায়, কিন্তু আমার শাশুড়ির ক্ষেত্রে একদম উল্টো হয়েছে। সে ছেলে বিয়ে দিয়ে আরও যেন তাকে 4 হাত পায়ে বাড়ির মধ্যে একেবারে বন্দি করার মতো হয়ে গেছে। নিজের শরীরের অবস্থা ভালো না, তারপরে এই যে বৌমা ভিডিও করে, সেখানে বৌমা ভিডিও করে এটা সকলে জানে, কিন্তু বৌমার থেকেও শাশুড়ির ভূমিকা অনেক বেশি থাকে। কারণ সে যদি ক্যামেরা ধরে আমাকে সাপোর্ট না করতো, আমাকে যদি এগিয়ে না দিত, তাহলে হয়তো আমি এতটা মানে এগোতে পারতাম না। তো এই কারণে মারা সেইভাবে আমার কথা ভেবে বাইরে বাড়ানো হয় না। তো যাই হোক, মা একটু গেছে অনেক রকম কাজকর্ম নিয়ে, আর বাবা ভাই আমরা 3 জন বাড়িতে আছি। ভাই টুকটাক কাজ বাজ যেগুলো করার মতো সেগুলো করে দিচ্ছে, বাবাও করে দিচ্ছে, আর আমি তো করছি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো এই একটা দিনের অন্তিম সময় আজকের পর্বটা এখানেই শেষ করছি। এতক্ষণ আপনারা ছিলেন সাথী বিপ্লব ব্লগের সঙ্গে, আর সাথী বিপ্লব ব্লগের সঙ্গে রোজকার থাকার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সব সময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।